নমস্কার। নোভেল করোনা ভাইরাস অর্থাৎ SARS-CoV-2 অথবা কোভিড-19 রোগের সংক্রমণ এখনো পর্যন্ত বিশ্বের 202টি দেশে ছড়িয়েছে, অর্থাৎ নাম্বার অফ এফেক্টেড কান্ট্রিজ ইজ 202। এবং আপনারা সকলেই জানেন যে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশগুলো যেমন ইউএসএ, ইউকে, জার্মানি, ইটালি, স্পেন, রাশিয়া কেউই বাদ যায়নি এই সংক্রমণ থেকে। তবে এর মধ্যে কিছু কিছু দেশ যেমন জার্মানি, ডেনমার্ক এরা নিজেদের সংক্রমণের হারকে তথা মৃত্যুর হারকে সীমিত রাখতে পেরেছে। এই ভিডিওতে আমরা জার্মানি নিয়ে আলোচনা করবো এবং আমরা দেখব যে কি কি পদক্ষেপের মাধ্যমে তারা আজকে এই পজিশনে দাঁড়িয়ে আছে। এবং এই প্রসঙ্গে যেটা প্রথমেই বলে রাখা দরকার যে বাকি দেশগুলোর তুলনায় জার্মানির কেস ফ্যাটালিটি রেট অনেক কম। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কেস ফ্যাটালিটি রেট এবং মর্টালিটি রেট দুটো এক জিনিস নয়, দুটোর মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। মর্টালিটি রেট হলো নাম্বার অফ ডেথস ফ্রম ডিজিজ বাই টোটাল নাম্বার অফ পপুলেশন, অর্থাৎ সংক্রামিত রোগ থেকে মৃতের সংখ্যা ডিভাইডেড বাই ওই দেশের সমস্ত জনসংখ্যা। আর কেস ফ্যাটালিটি রেট হলো নাম্বার অফ ডেথস ফ্রম ডিজিজ বাই নাম্বার অফ এফেক্টেড পারসন, অর্থাৎ সংক্রামিত রোগ থেকে মৃতের সংখ্যা ডিভাইডেড বাই সংক্রামিত রোগে আক্রান্তের সংখ্যা। এবার ধরা যাক কোন দেশের সমস্ত জনসংখ্যা 1000 এবং কোনো এক সংক্রামিত রোগ থেকে ওই দেশের আক্রান্তের সংখ্যা 100 জন এবং মৃতের সংখ্যা 9 জন, তাহলে মর্টালিটি সেই ক্ষেত্রে কি হবে? 9/1000 ইন্টু 100, অর্থাৎ 0.9%। আর সেই ক্ষেত্রে কেস ফ্যাটালিটি রেট 9/100 ইন্টু 100, অর্থাৎ 9%। এবার প্রশ্ন হলো কোভিড-19 এর ক্ষেত্রে কেস ফ্যাটালিটি রেট এবং মর্টালিটি রেটের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য? এখানে বলে রাখা দরকার যে মর্টালিটি রেট অনেক বেশি এক্ষেত্রে ত্রুটিপূর্ণ। তার কারণ মর্টালিটি রেট হিসাব করা হয় দেশের সমস্ত জনসংখ্যার নিরিখে। যেহেতু টোটাল পপুলেশন অথবা সমস্ত জনসংখ্যা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্নভাবে ভ্যারি করে, তাই কোভিড-19 এর ক্ষেত্রে কেস ফ্যাটালিটি রেট অনেক বেশি গ্রহণযোগ্য এবং আমরা এই ভিডিওতে কেস ফ্যাটালিটি রেট নিয়ে আলোচনা করব। অ্যাকর্ডিং টু লোকেশন, জার্মানি একটা ওয়েস্ট সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রি, যার প্রতিবেশী দেশগুলো হলো ডেনমার্ক, ফ্রান্স, ইটালি ইত্যাদি। এই দেশের জনসংখ্যা 8.18 ক্রোড়, অর্থাৎ প্রায় 8 কোটি, এবং জনঘনত্ব 240 পার্সনস পার কিমি স্কোয়ার, যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকেও কম। জার্মানির এডুকেশনের দিকে তাকালে জার্মানির লিটারেসি রেট 99%। বই পাগল এই দেশটিতে, যেখানে বিশ্বের সমস্ত পড়ুয়াদের আড্ডা, সেখানে প্রতি বছর প্রায় 94,000 বই পাবলিশ করা। এবং আপনারা হয়তো সকলেই জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ারের নাম জানেন, যা বিশ্বের অন্যতম। আবহাওয়ার দিক থেকে জার্মানি খুবই বৈচিত্র্যপূর্ণ। শীতকালে সাইবেরিয়ান উইন্ডের জন্য নর্থ জার্মানির তাপমাত্রা -30°C পর্যন্ত নেমে যায় এবং গ্রীষ্মকালে তাপমাত্রা মোটামুটি 30°C অব্দি থাকে। একজন জার্মানের গড় আয়ু 1.1 ইয়ার, অর্থাৎ প্রায় 81 বছর। সেটা একজন ইউএসএ নাগরিকের ক্ষেত্রে 78.6 ইয়ার, অর্থাৎ প্রায় 78 বছর। আনফর্চুনেটলি একজন ইন্ডিয়ানের ক্ষেত্রে সেটা খুবই কম, 69.16 ইয়ার, অর্থাৎ প্রায় 69 বছর। জার্মানি একটা হাইলি ডেভেলপড এবং হাই ইনকাম ইকোনমি। ইট ইজ দ্য লার্জেস্ট ইকোনমি অফ ইউরোপ। 2019-এর ডেটা অনুযায়ী জার্মানির নমিনাল জিডিপি 3.863 ট্রিলিয়ন ইউএস ডলার এবং এই নমিনাল জিডিপির দিক থেকে জার্মানি 4th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এরপর যেটা বলা দরকার, এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যে ইন্ডেক্সের ডেটা দেখে বোঝা যায় যে কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত। এই এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। এই ভ্যালু যত 1 এর কাছাকাছি, সেই দেশের মানুষের জীবনযাত্রার মান তত উন্নত। ইউনাইটেড নেশনস এর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিস বা এইচডিআরও থেকে প্রকাশিত 2018 সালের এইচডিআই ডেটা থেকে দেখা যায় জার্মানির এইচডিআই 0.939। এক্ষেত্রে পৃথিবীর সব দেশগুলোর তালিকায় 4র্থ স্থানে রয়েছে জার্মানি। সেখানে আমাদের ইন্ডিয়ার এইচডিআই 0.647। জার্মানিতে বসবাসকারীদের 1.4% এগ্রিকালচার, 24.2% ইন্ডাস্ট্রি
এবং 74.3% সার্ভিস সেক্টরের সাথে যুক্ত। এবং বিশ্বের বৃহত্তম অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেমন ভোক্সওয়াগন, বিএমডব্লিউ জার্মানিতে অবস্থিত। এখানে বড় কারখানা ছাড়াও প্রায় 4,000 ছোট এবং মাঝারি কারখানাও আছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী বর্তমানে জার্মানিতে আনএমপ্লয়মেন্ট রেট 3.1%। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সাধারণত আনএমপ্লয়মেন্ট রেটের ডেটা প্রকাশিত হয় না, তাও এস্টিমেট করে বলা যায় আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 6.1%। হেলথ ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও জার্মানি বিশ্বের অন্যতম দেশগুলির মধ্যে একটি। অ্যাকর্ডিং টু ওইসিডি রিপোর্ট অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী জার্মানির তার জিডিপির 11.1% হেলথের উপর খরচ করে, যা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। এক্ষেত্রে ফার্স্ট সুইজারল্যান্ড 11.5%। জার্মানিতে প্রতি 1,000 জন পিছু প্রায় 4 জন ডক্টর অ্যান্ড 13 জন নার্স। যদি হসপিটাল বেডের সংখ্যা ধরা হয় তাহলে তাতেও জার্মানি পৃথিবীর সব দেশগুলোর তালিকায় সবার প্রথমে। জার্মানিতে প্রতি 1,000 জন মাথা পিছু প্রায় 8টা করে হসপিটাল বেড আছে এবং 10 লক্ষ পপুলেশন পিছু প্রায় 30টা করে এমআরআই ইউনিট আছে। পুরো জার্মানির প্রায় 5 লক্ষ হসপিটাল বেড ক্যাপাসিটি আছে। জার্মানিতে প্রতি 1 লাখ জনসংখ্যা পিছু প্রায় 29টা করে আইসিইউ বেড ক্যাপাসিটি আছে। জার্মানির হেলথ ইনফ্রাস্ট্রাকচার কতটা উন্নত সেটা বোঝা যায় যখন দেখা যায় জার্মানির 1 লাখ পপুলেশনের মধ্যে মৃতের সংখ্যা মাত্র 83 জন এবং এই সংখ্যাটা ইউএস এর ক্ষেত্রে 112 জন। আজকের এই ভিডিও যখন রেকর্ড করা হচ্ছে তখন জার্মানিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা 1,74,098 এবং মোট মৃতের সংখ্যা 7,861, যা পার্শ্ববর্তী দেশ ইটালি এবং ফ্রান্সের তুলনায় খুবই কম। 27 জানুয়ারি 2020 জার্মানির মিউনিক বা মুনশেনে জার্মানির ফার্স্ট কোভিড-19 কেস ধরা পড়ে। এখন দেখা যাক সেই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত জার্মানি কি কি কোভিড-19 মেজার্স নিয়েছে। জার্মানির কোভিড-19 মেজার্স গুলোকে আমরা দুটো পয়েন্টে আলোচনা করব। 1, হেলথ রিলেটেড মেজার্স। 2, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স। জার্মানির হেলথ রিলেটেড মেজার্স গুলোর মধ্যে ফার্স্ট এবং ইম্পর্টেন্ট হলো জার্মানির এক্সটেন্সিভ কোভিড টেস্টিং। মার্চের প্রথম দিক করে জার্মানির কোভিড টেস্টিং খুবই কম হতো। 15 মার্চের ডেটা অনুযায়ী জার্মানিতে সেই সময় প্রতি সপ্তাহে 1,21,680 জন করে টেস্ট হতো। রিসেন্টলি 10th মে 2020 ডেটা অনুযায়ী জার্মানির টোটাল কিউমুলেটিভ টেস্টস পার 1000 হলো 37.57। অর্থাৎ এখন মে মাসে জার্মানিতে প্রতি সপ্তাহে 3,64,880 জন করে টেস্ট করা হচ্ছে এবং এখন জার্মানিতে প্রতিদিন 1 লাখ নাগরিকদের ইমিউনিটি টেস্ট করা হচ্ছে। সেকেন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিএনবিসির সাথে একটা ইন্টারভিউয়ে জার্মানির ফেডারেল হেলথ মিনিস্টার জেন্স স্পান বলেন, জার্মানি হ্যাজ এ ভেরি গুড চেইন অফ মেডিকেল প্র্যাকটিশনার। তিনি বলেন জার্মানির এই কোভিড-19 সিচুয়েশনে ভেরি মাইল্ড এবং প্রি সিমটটিক কেসগুলো জার্মানির জেনারেল প্র্যাকটিশনাররাই ট্রিট করত এবং জার্মানির হসপিটালগুলোতে শুধুমাত্র সিভিয়ারলি কোভিড এফেক্টেড পেশেন্টগুলোরই ট্রিটমেন্ট হতো। থার্ড ইন্টারেস্টিং পয়েন্ট, জার্মান গভর্নমেন্ট করোনা ট্যাক্সি চালু করে, যেটাতে করে ডক্টরসরা বাড়ি বাড়ি গিয়ে দেখে আসতো কারোর করোনা সিমটমস আছে কিনা। কিছুদিন অন্তর অন্তর এই চেকিং চলে, যার ফলে ইনফেক্টেড পারসনস এর হিউম্যান টু হিউম্যান কমিউনিটি ট্রান্সমিশনের সম্ভাবনা অনেক কমে যায়। জার্মানির হেলথ রিলেটেড মেজার্স গুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অগমেন্টেশন অফ আইসিইউ বেড ক্যাপাসিটি। কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে জার্মানি তাদের আইসিইউ বেড ক্যাপাসিটিকে 28,000 থেকে 56,000 পর্যন্ত ইনক্রিজ করেছে, অর্থাৎ প্রায় ডবল। এবং একই সাথে ভেন্টিলেটরের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়ানো হয়। যেহেতু জার্মানির হসপিটালগুলোতে শুধুমাত্র সিভিয়ারলি এফেক্টেড কোভিড পেশেন্টগুলোরই ট্রিটমেন্ট হচ্ছিল, তাই বহু হসপিটাল বেড সেই সময় ফাঁকা থেকে যায় এবং যার ফলে তারা পার্শ্ববর্তী দেশ থেকেও পেশেন্ট এনে তাদের ট্রিটমেন্ট করা শুরু করেছে। ফিফথ ইম্পর্টেন্ট পয়েন্ট, জার্মানির ডিসিপ্লিনড হেলথ সিস্টেম। এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝালে সুবিধা হবে।
জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট এরিয়াতে দুজন লকডাউন না মানায় ডিজিজ কতটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিটেড হয়েছে সেটা দেখার জন্য জার্মান গভর্নমেন্ট ওই এরিয়ার 450 জনকে অর্থাৎ সকলকে টেস্ট করায়। সিক্সথ ইম্পর্টেন্ট পয়েন্ট হলো সবার টেস্ট করা, whether it is symptomatic or asymptomatic কেস। জার্মানির হসপিটালগুলোতে পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করার আগেই ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়, যার ফলে পেশেন্টের সার্ভাইভ করার চান্সও অনেক বেড়ে যায়। 27 জানুয়ারি 2020-তে জার্মানিতে প্রথম কোভিড-19 কেস রিপোর্টেড হওয়ার পর ফেব্রুয়ারিতে অল্প কিছু কেস ধরা পড়ে। জার্মান গভর্নমেন্ট তখনও ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। ইভেন জার্মান গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড the spread of COVID-19 as a very low health risk for Germans and the virus in general as far less dangerous than SARS। অর্থাৎ জার্মান গভর্নমেন্ট বলেছিল যে জার্মানদের ক্ষেত্রে কোভিড-19 এর রিস্ক খুবই কম। এরপর 9 মার্চ জার্মানিতে কোভিড-19 থেকে প্রথম একজনের মৃত্যু ঘটে এবং 11 মার্চ হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কোভিড-19 কে প্যান্ডেমিক ঘোষণা করে। এরপর থেকেই জার্মান গভর্নমেন্ট সক্রিয় হয়ে ওঠে। এরপর 13 মার্চ থেকে জার্মানিতে স্কুল, কলেজ এবং অন্যান্য ইনস্টিটিউশনগুলো বন্ধ করে দেওয়া হয়। 15 মার্চ থেকে ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্যান ঘোষিত হয়। 22 মার্চ থেকে জার্মানির সমস্ত রিজিওনাল গভর্নমেন্ট কারফিউ জারি করে জনসমক্ষে জমায়েতের উপর রেস্ট্রিকশন আনে এবং কিছু সুপারমার্কেট ছাড়া সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে জার্মানির সিচুয়েশন অনেকটা আন্ডার কন্ট্রোল। প্রথমে এই কেস ফ্যাটালিটি রেটের গ্রাফের দিকে তাকালে সহজেই বোঝা যাচ্ছে যে জার্মানির কেস ফ্যাটালিটি রেট ইটালি এবং ফ্রান্সের তুলনায় অনেকটাই কম। এবার যদি গ্রাফের স্লোপ বা নতির দিকে নজর দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে জার্মানির ক্ষেত্রে কেস ফ্যাটালিটি রেট এখন স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে, কিন্তু বাকি দুটি দেশ ইতালি এবং ফ্রান্সের ক্ষেত্রে কেস ফ্যাটালিটি রেট কিন্তু এখনো বেড়ে চলেছে। যদিও এই বৃদ্ধির হারটা কম, কিন্তু তাও এই দুটো দেশের ক্ষেত্রে কিন্তু কেস ফ্যাটালিটি রেট এখনো পর্যন্ত বেড়ে চলেছে। এবার কেস ফ্যাটালিটি রেট রিলেটেড টোটাল নাম্বার অফ কোভিড-19 ডেথস এর গ্রাফের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে মে 18, 2020 অবধি জার্মানিতে টোটাল নাম্বার অফ কনফার্ম কোভিড-19 ডেথস হলো 7,935 জন। টোটাল নাম্বার অফ কনফার্ম ডেথস বাড়ছে, কিন্তু এই জার্মানির ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম, যেখানে আমাদের দেশের ক্ষেত্রে এই মৃত্যুর সংখ্যা অতি দ্রুত হারে বাড়ছে। এবার জার্মানির ডেইলি কনফার্ম কোভিড-19 কেসেস অ্যান্ড ডেথস এর গ্রাফটা দেখলে বোঝা যাবে যে ঠিক মার্চের মাঝামাঝি জার্মানিতে ডেইলি নাম্বার অফ কনফার্ম কেসেস সবচেয়ে বেশি ছিল, কিন্তু সেই সংখ্যাটা 18 মেতে 342-এ নেমে এসেছে। জার্মানিতে আগাগোড়াই ইনফেক্টেড নাম্বার অফ পার্সনসের তুলনায় নাম্বার অফ ডেথস অনেক কম ছিল এবং সেই ডেইলি কনফার্ম ডেথসের সংখ্যাটাও এখন 21-এ নেমে এসেছে। রিসেন্টলি জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউট জানায় যে জার্মানিতে পার ডে ইনফেকশন রেট কমে হয়েছে এখন 0.94, যা আগে 1-এর উপরে ছিল। 15 এপ্রিল জার্মানির অনারেবল চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ধীরে ধীরে লকডাউন তোলার কথা ঘোষণা করেন। 4 মে থেকে স্কুল শুরু হচ্ছে এবং সম্ভবত 16 মে থেকে জার্মানির প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট বুন্ডেসলিগা স্টার্ট হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে টোটাল ইন্ডিয়ার জিডিপির মাত্র 1.29% হেলথের পেছনে খরচ করা হয়। আমাদের টিমের মতে যদি এই প্রপোর্শনটাকে কিছু হলেও বাড়ানো যায় তাহলে আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি উন্নত হতে পারে। কোভিড-19 এর ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া অনেক আগে থেকে অ্যাক্টিভ হলেও প্রবলেম হলো লো কোভিড টেস্টিং। ইন্ডিয়াতে এখন কোভিড টেস্টিং নিয়ারলি পার ডে 90,000। এই ভিডিওর প্রথমে কেস ফ্যাটালিটি রেটের যে ডেফিনিশন দেওয়া হয়েছে সেই ডেফিনিশন অনুযায়ী যদি এই কোভিড টেস্টিং বাড়ানো যায় তাহলে ওই ফ্র্যাকশনের ডিনোমিনেটর অর্থাৎ টোটাল নাম্বার অফ ইনফেক্টেড পার্সনস এর সংখ্যাও দিন দিন বাড়তে থাকবে এবং যার ফলে ইন্ডিয়ার ক্ষেত্রে কেস ফ্যাটালিটি রেটও ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আর একটা বড় সমস্যা হলো লো আইসিইউ বেড ক্যাপাসিটি। এই আইসিইউ বেড ক্যাপাসিটি যদি ইনক্রিজ করা যায় তাহলে পেশেন্টের সার্ভাইভ করার চান্সও অনেক বেড়ে যাবে এবং যার ফলে ডেথ রেটও কমবে এবং একই সাথে কেস ফ্যাটালিটি রেটও কমতে থাকবে। ইন্ডিয়ার কোভিড-19 মেজার সম্পর্কে আপনাদের যা ওপিনিয়ন তা নিচের কমেন্ট বক্সে জানান। এছাড়া ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এরপর দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।